আমরা যে রুমটাতে আছি এটার ব্যাক সাইডে যে জানালা, এদিকটায় যে রোডটা আছে এদিকে মানুষের চলাচল একটুখানি কম। আমরা নিচে এসেছি আমাদের সিম কেনার জন্য। আসলে যিনি সিম বিক্রেতা উনি নিজে এসেছেন এখানে। আমরা যেহেতু একটা গ্রুপে এসেছি, এখানে কিছুক্ষণ আলোচনা শেষে আমরা বের হয়েছি। সকালের নাস্তা সেরে ঘুরতে বের হয়েছি। আর রাস্তাগুলো অনেক বড়। আসার আগে শুনেছিলাম চায়নায় প্রচুর হাঁটতে হয়। ওখানে তো তোমার ক্রসিং, তুষার শর্টকাট দিয়ে রাস্তা ক্রস করছে। আসলে শর্টকাটের ওয়েও নাই, জেব্রা ক্রসিং যেখানটায় ওদিক দিয়ে আমরা ক্রস করছি। আর আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আর এক জায়গা থেকে আরেক জায়গাটা অনেক দূর। আমরা যেখানটায় আছি ওখান থেকে এই মেট্রো স্টেশনটা 300-400 মিটারের মতো হবে হাঁটা পথে। রাস্তার পাশে প্রচুর বাইক দেখতে পাচ্ছি, ব্যাটারি বাইক সবগুলোই। স্ক্যান করে ফ্রিলি যে কোনো জায়গায় মুভ করা যায়। এই তো স্টেশনে চলে আসলাম। আর স্টেশনটার ঠিক রাস্তার ওপাশে ডান পাশটায় সব হালাল খাবারের দোকানপাটগুলো আছে। আর বাম পাশে হালাল না, মানে সব ধরনের খাবারই পাওয়া যায়, হালাল হারাম দুটোই দেখলাম আর কি। কয়তলা সমান নিচে? আর এই যে নিচে নামছি আমরা মেট্রোতে ওঠার জন্য। আসলে পাতালে মেট্রো চলাচল করে, চায়নায় পাতাল দিয়ে মেট্রো চলাচল করে, কিন্তু এটা হবে কমসে কম 2 থেকে 3 তলা নিচে। প্রচুর সিকিউরিটির ব্যবস্থা। আর এই ধরনের যে মেশিনটা আছে, মানে সাদা কালার, বিশেষ করে চায়নায় যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্লাইন্ড আমরা, কালার দেখে চিনতে হয়। তো এখান থেকে উইচ্যাট বা আলিপের মাধ্যমে মানে কার্ড পারচেস করা যায়, আর ক্যাশ দিয়েও করা যায়। এটা 2 ধরনের ব্যবস্থাই আছে। আবার কাউন্টারও আছে, সেখান থেকেও সরাসরি কার্ড পারচেস করা যায়। আর মেট্রোটা হচ্ছে এমন একটা ট্রান্সপোর্ট যেখানে খুব সহজেই এবং খুব সুলভ মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। বিশ্বের সব দেশেই একই অবস্থা। এই যে চায়নার গুয়াংজুর মেট্রো কার্ডের লুকটা এরকম। কার্ডটির পারচেস মূল্য 50 RMB করে, মানে 20 RMB কার্ডের প্রাইস আর 30 RMB ডিপোজিট হিসেবে থাকে। কার্ডের ডিপোজিট শেষ হওয়ার পর প্রত্যেকটি মেট্রো স্টেশনের 7-Eleven নামে যে বুথটা আছে ওখান থেকে নতুন করে রিচার্জ করে নিতে হয়। এছাড়া মেট্রোতে চলাচলের জন্য স্টেশনগুলোতে কয়েন আছে, ছোট ছোট কয়েন, পাস আছে, মান্থলি পাস আছে। যদিও মান্থলি পাসটা লোকালদের জন্য, ফরেনারদের জন্য নয়। আগামীকাল থেকে ক্যান্টন ফেয়ার শুরু। আর গুয়াংজু শহরে এখন ট্যুরিস্টের পরিমাণ অনেক বেশি। এই হচ্ছে মেট্রোর ভিতরের অবস্থা। ট্যুরিস্টের ভারে মেট্রোর ভিতরে বসার অবস্থা নেই, আমরাও দাঁড়িয়ে আছি। আর এই হলো চাইনিজদের অবস্থা, ফোন নিয়ে ফোনের দিকেই তাকিয়ে আছে, অন্যদিকে তাকানোর সময় নেই ওদের। অনেকক্ষণ দেখছি পুরো মেট্রোটিতে মনে হচ্ছে বিশেষ করে চাইনিজরা প্রচুর ফোনে আসক্ত। এই যে সিগন্যাল দেখতে পাচ্ছি, আর সিগন্যাল বুঝলে মেট্রোতে চলাচল চায়নাতে খুবই ইজি। নিচে এখন যে বাতিটি জ্বলছে আর কি দেখতে পাচ্ছি, এরকম গেটের 2 পাশেই আছে, যে পাশে এরকম বাতি জ্বলে ওই পাশটাই নামতে হয়। এখন আমরা এক্সিট C2 দিয়ে বের হচ্ছি। গুয়াংজুর সানিয়ালি মেট্রো স্টেশনটার ঠিক পাশেই সব বাঙালি রেস্টুরেন্টগুলো রয়েছে। আমরা দুপুরের খাবার খেতে এসেছি এখানে। সানিয়ালির অনেক পুরানো একটা বাঙালি রেস্টুরেন্ট রাঁধুনি, আমরা ওই রাঁধুনিতে খেতে এসেছি। আর এখানটার খাবারের মানও নাকি বেশ ভালো। তুষার গরুর মাংস অর্ডার দিয়েছে, আমি হাঁসের মাংস, সঙ্গে ডাল, সবজি, এক ধরনের কাবাব সিস্টেম বড়া আছে, ভর্তা আছে, লাউ শাক ছিল, মানে লাউ শাকের সাথে আলু আর মাছের মাথা দিয়ে ঝোলঝোল করে এক ধরনের লাবড়া রান্না করেছে, খেতে বেশ মজাই। খাবারগুলো পরিমাণে অনেক বেশি ছিল, মানে আমরা খেতেই পারিনি। আমার মাংস মনে হয় 2-3 টুকরা রয়ে গেছে হাঁসের মাংসের। বেশ মজা ছিল, পুরোই বাঙালি খাবার। লাঞ্চ সেরে আমরা এখন চায়নার সবচেয়ে পুরাতন মসজিদ, মানে চায়নার প্রথম মসজিদ হিসেবে যেটাকে ধরা হয়, ওই মসজিদটা ভিজিটে যাচ্ছি। আর এখন ক্রস করছি বিশাল বড় এক মার্কেট,
আর ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি না, আমরা মার্কেটের পিছন সাইড দিয়ে যাচ্ছি শর্টকাট ওয়ে আর কি মসজিদটা যাওয়ার জন্য। বিসমিল্লাহ। বিশাল বড় জায়গা নিয়ে এই মসজিদ এরিয়াটা, আমরা ভিতরে ঢুকছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছি মসজিদের বিভিন্ন স্থাপনাগুলো, হয়তো বা এটা নবীজির সমসাময়িক সময়কারী 1400 বছর আগের, মানে উনি বেঁচে থাকাকালীন এখানটায় যিনি এসেছিলেন নবীজির চাচা ওরফে মামা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবীজি জীবিত থাকাকালীন ওনার সহচর যে সাহাবীরা ছিলেন ওনাদেরকে বিভিন্ন দেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে পাঠানো হতো। তো এখানে যিনি এসেছিলেন ওনার চাচা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি চায়নায় আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে, এবং এখানকার যিনি রাজা ছিলেন ওনার কাছে প্রস্তাবটা, নবীজি যে পত্রটা পাঠিয়েছিলেন ওটা ওনাকে পেশ করেন এবং উনি এখানে একটা থাকার জায়গা ওনাকে করে দেন। আমরা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি আর যে পাথরের এই যে রাস্তার উপর দিয়ে হাঁটছি, পাথর কেটে কেটে রাস্তাটা বানানো হয়েছে, এটা হয়তো বা সেই সময়কারই। সামনে যে স্থাপনাটা দেখছি মানে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে এটাই সেই মসজিদ যেটা গুয়াংজুর প্রথম, অর্থাৎ পুরো চায়নার প্রথম মসজিদ। চাইনিজরা এই মসজিদটিকে হোয়াই শেং মসজিদ বলে। হোয়াই অর্থ বার্তাবাহক আর শেং অর্থ নবীজি। আর আমরা বাঙালিরা মসজিদটিকে সাহাবি মসজিদ নামেই চিনি। এই এরিয়ার প্রত্যেকটি স্থাপনা প্রায় 1400 বছর আগের, এখনও কত সুন্দর, নির্মাণশৈলী অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ লাগছে। ওইদিকে রওজা শরীফটা আছে, যাবেন? দেখে আসি চলো। মহিলাদের নামাজের ব্যবস্থাও নাকি আছে? হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায় না, ওই দিকটায় আমি একটু ছবি তুলছি। কারণ 3000 বর্গমিটার অর্থাৎ 3 কিলোমিটারের বিশাল এক সবুজ এরিয়া এটা, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা পাখির ডাকও শুনতে পাচ্ছি অনেক। অরিজিনাল প্লাস্টিক না, এটা অরিজিনাল। কই রওজা শরীফ দেখতে যাবে? রওজা এর ভিতরে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আর অনেক পুরাতন কিছু স্থাপনা, মানে ঘর আছে কয়েকটা। আর এখানে এই যে কাঠের যে বসার মতো যে জায়গাটা, এটা অনেক পুরাতন, অনেক বছর আগের, গাছের গুঁড়ি থেকে বানানো। দেখতে অনেক ভালো লাগছে। আর ওই যে তুষার ঢুকছে ভিতরে, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। ভিতরে আসলে রওজা শরীফ, আর ওনার মাজার পর্যন্ত যেতে ডানে বামে আরও কয়েকজন ওনার অনুসারীর মাজার রয়েছে। এদিক এই পাশটা আরেকটা গেট, মানে পিছন সাইড দিয়ে আসা যায়। আর ওই যে সামনে যে জায়গাটা ওটা মেয়েদের নামাজের জায়গা। আমরা ঢুকেছি এই পাশের গেট দিয়ে। আর কিছু খাদেম আছেন এখানটায়। এখানটায় সরাসরি ডিপ থেকে তোলা বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। সবাই বোতল নিয়ে এসে এখান থেকে ভরেও নিয়ে যায়, আবার গ্লাসে খেয়ে যান যারা আসেন এখানটায়। এই যে কাঠের স্থাপনাগুলো, কাঠের দরজা জানালাগুলো টেরাকোটার কাজ করা, অনেক সুন্দর। এখান থেকে চায়নায় ইসলাম প্রচার শুরু হয়। এটা স্থাপনকাল হচ্ছে 627 খ্রিস্টাব্দে, আর এখন 2026।
নবীজি জীবিত থাকাকালীন সময়কার মসজিদ এটা। ওনার বিশিষ্ট সাহাবী, সহচর সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে 616-17 খ্রিস্টাব্দের সময় চায়নায় পাঠানো হয়। আর গুয়াংজু তো বন্দর নগরী, সে সময় চায়না সমৃদ্ধই ছিল ব্যবসা বাণিজ্যে। তখন চায়না শাসন করত থাং ডাইনেস্টি, অর্থাৎ থাং ডাইনেস্টির যিনি এম্পারার সম্রাট ছিলেন, ওনার কাছে নবীজি একটা পত্র পাঠালেন ইসলাম প্রচারের জন্য। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বন্দরনগরী গুয়াংজুতে পৌঁছান, তখন সম্রাটের লোকজনরা অনেক সাদরে ওনাকে গ্রহণ করেন এবং সম্রাট প্রকাশ্যে ইসলাম প্রচারের সুযোগ দেন। আর এই যে স্থাপনাটা, এটা ছিল তখন গুয়াংজুর সবচেয়ে উঁচু এরিয়া। আর যেহেতু এটা বন্দর নগরী, এই এরিয়া থেকে পাশেই পার্ল রিভার, এখান থেকে সমুদ্র পথ এবং নদীপথ দুটাই কাছে ছিল। এই মসজিদটি থেকে আশেপাশে আরও কয়েকটা মসজিদ আছে যেগুলোর মিনার অনেক উঁচু উঁচু। এই মিনারগুলো সে সময় লাইট হাউসের কাজ করত। এখনও সম্ভবত একটা মসজিদ আছে এরকম উঁচু মিনারের আশেপাশেই। আগামীকাল যেহেতু ফেয়ার, ক্যান্টন ফেয়ার, আমাদের ব্যাচটা কালেক্ট করা হয়নি, তো এখানটায় যে বুথটা আছে আমরা ওদিকটায় যাচ্ছি। মানে ব্যাচটা আগে থেকে কালেক্ট করা থাকলে মেলায় গিয়ে হ্যাসেলটা একটু কম হবে, এজন্যই। তো আমরা এখন যে মার্কেটটাতে এসেছি, এখানে আসলে বিগত বছরগুলোতে নাকি ব্যাচ কালেক্ট করা যেত। আমরা ওদিকটায় যাচ্ছি। চায়নায় মার্কেটগুলো অনেক বড় বড়, অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু বুথে দেখা আর পাচ্ছি না। অবশ্যই একটু আগে আমরা শুনলাম যে এই মার্কেটটাতে আর ওই বুথটা নেই বছর। তো আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। এখন এসেছি কালচারাল পার্কে। এখানে ক্যান্টন ফেয়ারের ব্যাচটা পাওয়া যাচ্ছে, মানে বুথ বসানো আছে। আর এই যে গেট দেখতে পাচ্ছি, আসার পথে মাঝে মাঝে এ ধরনের গেট চোখে পড়ছে, মানে এরকম ডিজাইনটা আর কি। কিছু বিল্ডিংয়ের মাথায় এরকম দেয়া, গেটে এরকম দেয়া, ওদের সম্ভবত এটা স্ট্রাকচারাল একটা ডিজাইন। গেটগুলো দেখতে ভালোই লাগছে। মাঝখানে আমি তো সে কিছু ফটো সেশন করে নিলাম। যাই হোক, আমরা অবশেষে বুথের দেখা পেলাম। আর এখন লাইনে দাঁড়িয়ে সম্ভবত ব্যাচ কালেক্ট করতে হবে। ব্যাস কি করতে হবে? এখন আমরা যাচ্ছি চায়নার বৃহৎ ক্লোদিং মার্কেট, বাইমা মার্কেট। মেট্রোতে করে যাব। আসো ওদিকে হোলসেলের যে। এই মার্কেটটা মূলত পাইকারি ক্লোদিং মার্কেট হিসেবে পরিচিত, কিন্তু এখানে আসার পর আমরা অন্য অন্য প্রোডাক্টও দেখতে পেলাম। বিশেষ করে জুতা অনেক চোখে পড়েছে।
গ্রাউন্ড ফ্লোরেই আছি, অনেকক্ষণ ঘুরছি, গ্রাউন্ড ফ্লোরেই ঘোরা শেষ হচ্ছে না। যদিও উপরের দিকে আরও ফ্লোর আছে, কিন্তু আমরা ঘুরে খুব একটা মজা পাচ্ছি না, কারণ এটা ক্লোদিং মার্কেট আর আমাদের কাজ করা হয় আসলে আইটি পণ্য বা ইলেকট্রনিক্স পণ্য নিয়ে। এখান থেকে মনে হয় না আমরা খুব একটা সুবিধা করতে পারবো। ঘুরে দেখছিলাম আর কি, নতুন কিছু দেখতে তো আর সমস্যা নেই। আর যেহেতু মার্কেটটা অনেক পপুলার, এই জন্য আসা। এখন এসেছি বেজিং লু ওয়াকিং স্ট্রিটে। আমরা এখন ওয়াকিং করছি, মানে হাঁটাহাঁটি করছি আর কি। একদিনেই বুঝেছি চায়নায় প্রচুর হাঁটতে হয়। বিশ্বের তাবৎ দেশের ট্যুরিস্ট এখন চায়নাতে অবস্থান করছে। আর আগামীকাল যেহেতু ফেয়ার, আর আজকে ওয়াকিং স্ট্রিটও প্রচুর টুরিস্ট চোখে পড়ছে। সন্ধ্যায় আলোকিত এই স্ট্রিটে হাঁটতে আমাদেরও খুব ভালো লাগছে। একটু সামনে এগিয়ে বৌদ্ধদের একটা মন্দির আছে, আমরা ওই মন্দিরের ওদিকটাও যাচ্ছি, ওটাও দেখব। আর এই যে কপি ভাইদের বিড়ম্বনা, প্রচুর কপি প্রোডাক্টের মানে ক্যাটালগ নিয়ে ঘুরছেন এখানে অনেকেই। আমরা যাচ্ছিলাম, আমাদের খুব পিছু থেকে ডেকে বারবার বলছিল কপি প্রোডাক্ট লাগবে কিনা, ব্যাগ ঘড়ি বা অন্য কিছু। যেহেতু ওদের সম্পর্কে আইডিয়া নেই, আমরা এড়িয়েই যাচ্ছিলাম সামনের দিকে। ভালো এরিয়াটা, তাই না? আমাদের পদতলে লাইটের ঝলকানি, মানে উপরে লাইট, ডানে লাইট, বামে লাইট, পায়ের নিচে লাইট, লাইটে লাইটে একাকার। রাস্তা এপাশ থেকে ওপাশে তো অনেক মানুষ, বিভিন্ন দেশের টুরিস্টদের সাথে একসাথে হাঁটছি, ভালোই তো লাগছে। অনেক প্রাচীন বৌদ্ধ মন্দির এটা। আর চায়নায় আসলে ধর্মের এতটা বাড়াবাড়ি নেই, ওরা অতটা ধর্ম মানে না, যেটা বুঝতে পারলাম। তারপরও অল্প কিছু তো ধর্মপ্রাণ অবশ্যই আছে, তারা উপাসনার জন্য এখানটায় আসেন আর কি। মন্দিরটার ভিতরে বেশ কয়েকটা বৌদ্ধ মূর্তি রাখা আছে। পুরো মন্দিরটাই অ্যান্টিক কালার, লাইটিং করে ভালোই লাগছে দেখতে। আর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই লাইটিংয়ের ব্যবস্থা আছে। দর্শনার্থীরা সৌন্দর্য উপভোগ করে আর কি। আর এখন যেহেতু ক্যান্টন ফেয়ার উপলক্ষে পুরো চায়না সাজ রব পড়ে গিয়েছে। দুপুর থেকে রাত পর্যন্ত, মানে এখন পর্যন্ত যা দেখলাম, প্রত্যেকটা রাস্তাঘাট, মার্কেট, দোকানপাট সব কিছু আলোকিত, মানে একটা সাজ ভাব আর কি। আমরাও দেখতে এসেছি। এই যে পুরো মন্দিরের অবয়টা এরকম। লাইট অফ দিল।